সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 9 এর ইংলিশ লেসন 3 অ্যাটম রিটেন বাই জন ক্লিয়ার এই সম্পূর্ণ পোয়েমটি আমরা পড়ব বাংলা অর্থ সহ। এবং এখানে তোমাদের যে এক্সারসাইজ রয়েছে সমস্ত এক্সারসাইজ বা প্রশ্নের উত্তর বা সলিউশন আমরা আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের এই যে লেসন 3 রয়েছে অ্যাটম, ঠিক আছে, এই সম্পূর্ণ পোয়েমটির বাংলা অর্থ ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এবং এখানে যে এক্সারসাইজ তোমাদের দেওয়া আছে বা যে প্রশ্ন এবং রাইটিংগুলো রয়েছে সমস্ত কিছুর উত্তর তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। ওকে, আর যদি তোমাদের এই লেসনটি থেকে বা এই পোয়েমটি থেকে কোনো প্যাসেজ তুলে পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়, তাহলে সেই প্যাসেজটার বা সেই লাইনগুলোর অর্থ তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে এবং সেখানে যে প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তরও তোমরা কিন্তু খুব সহজেই পরীক্ষার খাতায় লিখতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 9 এর ইংলিশ লেসন 3 অ্যাটম, যেটা লিখেছেন হচ্ছে জন ক্লিয়ার, এই সম্পূর্ণ কবিতাটির বাংলা অর্থ, তারপর যে এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর বা সলিউশন। তো দেখো এখানে আমাদের কবিতাটির যেটা নাম রয়েছে সেটা হচ্ছে কি অ্যাটম। অ্যাটম মানে হচ্ছে কি শরৎকাল বা হেমন্তকাল যেটাকে বলা হয়, যেটা সামার এর পরে আসে অ্যাটম, ঠিক আছে, তারপর হচ্ছে উইন্টার, তারপর হচ্ছে কি স্প্রিং হয় বা বসন্তকাল। তো দেখো এখানে প্রথমে যেটা আমাদের দেওয়া আছে দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট। টেক্সট বলতে যে কবিতাটি আমরা এখন পড়বো সেই কবিতাটি, আর পোয়েট মানে হচ্ছে কবি। তো কবি এবং এই কবিতাটি সম্পর্কে আমাদের একটা তথ্য, এখানে সংক্ষিপ্ত তথ্য দেওয়া আছে এই দুটো স্ট্যান্ডার মধ্যে, যেটা আমরা এখান থেকে পড়বো, তারপর মূল কবিতাটি পড়ে আমরা যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর আমরা জেনে নেব। তো দেখো প্রথমে এখানে কি বলা হচ্ছে, জন ক্লিয়ার 1793 to 1864 was an English poet famous for his celebratory representations of the English countryside and his lamentation of his disruption। দেখো কি বলা হচ্ছে এখানে, জন ক্লিয়ারের জন্ম হচ্ছে 1793 খ্রিস্টাব্দে, মৃত্যু 1864 খ্রিস্টাব্দে। ওয়াজ মানে হচ্ছে কি ছিলেন, অ্যান্ড মানে একজন, ইংলিশ পোয়েট মানে তিনি ছিলেন একজন ইংলিশ পোয়েট অর্থাৎ ইংরেজ কবি ছিলেন একজন। ফেমাস মানে কি বিখ্যাত, ফেমাস ফর মানে বিখ্যাত ছিলেন কিসের জন্য তিনি, হিজ সেলিব্রেটারি রিপ্রেজেন্টেশন। দেখো রিপ্রেজেন্টেশন মানে কি কোনো কিছুকে উপস্থাপনা করা বা বর্ণনা করা, ঠিক আছে। সেলিব্রেটেড মানে হচ্ছে কি সুনিপুণভাবে বর্ণনা করা, ঠিক আছে। অফ দ্য কান্ট্রি সাইড, অফ দ্য ইংলিশ কান্ট্রি সাইড, এখানে কান্ট্রি সাইড মানে হচ্ছে কি গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য, ঠিক আছে, সেই গ্রামের প্রাকৃতিক, এখানে ইংলিশ দেওয়া আছে অর্থাৎ ইংল্যান্ডে যে গ্রামের প্রাকৃতিক দৃশ্য সেটা তিনি সুনিপুণভাবে বর্ণনা করেছিলেন, তার জন্য তিনি বিখ্যাত। অ্যান্ড হিজ ল্যামেন্টেশন অফ ইটস ডিসরাপশান, এখানে ডিসরাপশান মানে হচ্ছে ধ্বংস বা কোনো কিছু ভাঙন ধরে সেরকম আর কি, ঠিক আছে। আর ল্যামেন্টেশন বলতে কি অনুতাপ বা বিলাপ। ওকে, তো এই যে ইটস, এখানে বলা হচ্ছে ইটস ডিসরাপশান। তো ইটস ডিসরাপশান বলতে এই যে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য তার সেটা যে ধ্বংস হচ্ছিল ধীরে ধীরে নগর এবং শহর গড়ে ওঠার ফলে, তার প্রতি তার যে লেখক কবির যে আক্ষেপ বা বিলাপ, ঠিক আছে, এবং গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য যেগুলো তিনি এই সমস্ত জিনিসগুলোকে তিনি সুনিপুণভাবে বর্ণনা করতেন তার কবিতার মাধ্যমে, এবং সেজন্য তিনি বিখ্যাত ছিলেন। ওকে, তো এরপর দেখো সাম অফ হিজ নোটেবল কালেকশনস অফ পোয়েট্রি আর ফার্স্ট লাভ, স্নো স্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস এটসেট্রা। তো এখানে কি বলা হচ্ছে, সাম মানে কি কিছু, অফ হিজ নোটেবল কালেকশনস অফ পোয়েট্রি, পোয়েট্রি মানে হচ্ছে কি কবিতা, ঠিক আছে, বা কবিতার বই। তো দেখো সাম মানে কিছু, অফ হিজ নোটেবল, নোটেবল মানে উল্লেখযোগ্য বা বিখ্যাত, আর কালেকশনস মানে হচ্ছে সংগ্রহ। তো তার কিছু কবিতার যে সংগ্রহ বা কবিতার যে বইয়ের যে উল্লেখযোগ্য বা বিখ্যাত কিছু যে কবিতার বই বা, ঠিক আছে, সেই সংগ্রহ সেগুলো কি, আর ফার্স্ট লাভ, এই যে ফার্স্ট লাভ, স্নো স্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস, এইগুলো হচ্ছে তার কিছু বিখ্যাত কবিতার বই। তারপর দেখো দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্টস আ পেন পিকচার অফ দ্য মিলো বিউটি অফ অ্যাটম ইন দ্য কান্ট্রি সাইড। দ্য ফলোয়িং পোয়েম অর্থাৎ নিচের যে কবিতার মানে আমরা এখন পড়বো এই কবিতাটি প্রেজেন্টস মানে আমাদের কাছে এই কবিতাটি বর্ণনা দেবে কবিতার মাধ্যমে বা উপস্থাপনা করবে কি, আ পেন পিকচার। পেন পিকচার বলতে এখানে লেখচিত্র অর্থাৎ একটা চিত্রের মতো আমাদের এখানে তুলে ধরা হয়েছে। অফ দ্য মিলো বিউটি, বিউটি মানে কি সৌন্দর্য, আর মিলো, মিলো বলতে এখানে একটা স্নিগ্ধ বা মিষ্টি একটা সৌন্দর্য আমাদের এখানে তুলে ধরা হয়েছে কবিতাটির মাধ্যমে। অফ অ্যাটাম মানে অ্যাটাম বলতে এখানে শরৎকালের একটা সুন্দর একটা মিষ্টি সৌন্দর্য এখানে তুলে ধরা হয়েছে। ইন দ্য কান্ট্রি সাইড মানে হচ্ছে গ্রামের যে দৃশ্য, ঠিক আছে, গ্রামের একটা গ্রামের যে হচ্ছে শরৎকাল, সেই শরৎকালের যে একটা স্নিগ্ধ একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটাই আমাদের এখানে একটি মানে চিত্রের মধ্যে তুলে ধরা হয়েছে এই কবিতাটির মাধ্যমে। এরপর দেখো অ্যাজ দিস সিজন কামস জাস্ট বিফোর উইন্টার ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস, বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রং উইন্ডস। তো দেখো কী বলা হচ্ছে, অ্যাজ দিস সিজন, সিজন মানে কি ঋতু, যেহেতু এই ঋতুটি বলতে এই অ্যাটম এর কথা বলা হচ্ছে।
ঠিক আছে, এই ঋতুটা কামস মানে আসে জাস্ট বিফোর উইন্টার, মানে শীতের আগেই এই অ্যাটামটা আসে। ঠিক আছে, অ্যাটাম, তারপর উইন্টার, তারপর হচ্ছে কি স্প্রিং, তারপর হচ্ছে সামার। তো যেহেতু মানে শীতকালের আগেই এই অ্যাটাম কালটা আসে, শরৎ বা হেমন্তকালটা আসে, তো ইট ইজ ক্যারেক্টারাইজড, তাই এটাকে ক্যারেক্টারাইজ করা হয়েছে বা এটার বৈশিষ্ট্য আঁকা হয়েছে বাই ফলিং লিভস, মানে হচ্ছে কি মানে ফলিং লিভস, লিভস মানে হচ্ছে পাতা, আর ফলিং মানে কি ঝরে পড়ছে এরকম পাতা, ঝরা পাতা। অর্থাৎ কী হয়, শরৎকালে বা হেমন্তকালে কী হয়, সমস্ত শীতকালের আগে সমস্ত গাছের পাতা ঝরে যায়। ঠিক আছে, তো সেইগুলো এখানে বর্ণনা করা হয়েছে এই কবিতার মাধ্যমে। বেয়ার ব্রাঞ্চেস মানে হচ্ছে নগ্ন ডালপালা, ডালপালাগুলির পাতা ঝরে যাওয়ার ফলে কী হয়, সেগুলো নগ্ন হয়ে পড়ে। ঠিক আছে, অ্যান্ড স্ট্রং উইন্ডস এবং কি ঝোড়ো যে বাতাস বয় সেই সময়। ঠিক আছে, তো সেইগুলোই এই কবিতার মাধ্যমে বর্ণনা করা হয়েছে, এই বৈশিষ্ট্যগুলি রাখা হয়েছে এই মানে এই যে অ্যাটাম যে কালটা, ঠিক আছে, শরৎকালটা, সেটার মধ্যে। তো দেখো এবার আমরা কবিতাটি পড়বো, তারপর আমরা যে আমাদের প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলোকে সলভ করব। তো প্রথমে দেখো কবি কি বলছেন, আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট স্যাক্স দ্য কিসমেন্ট অল ডে। তো দেখো প্রথমে এখানে কি বলা হচ্ছে, আই লাভ মানে আমি ভালোবাসি, কবি বলছেন কি আমি ভালোবাসি, দ্য ফিটফুল গাস্ট, এখানে ফিটফুল বলতে হঠাৎ করে আসা যে দমকা বাতাস, সেটাকে বলা হচ্ছে ফিটফুল। এখানে ফিটফুল মানে হচ্ছে কি হঠাৎ, ঠিক আছে, অনিয়মিতভাবে কোনো কিছু আসছে সেরকম। গাস্ট বলতে দমকা বাতাস, ঠিক আছে, যে ঝোড়ো বাতাস, ঠিক আছে, সেটা। তো এখানে কবি বলছেন আমি ভালোবাসি মানে অনিয়মিত যে দমকা বাতাস সেটাকে, দ্যাট স্যাক্স, স্যাক মানে কি নাড়িয়ে দেয় বা দুলিয়ে দেয়, যেটা নাড়িয়ে দেয়, কে নাড়িয়ে দেয়, এই যে দমকা বাতাস, ঠিক আছে, নাড়িয়ে দেয় বা দুলিয়ে দেয় কাকে, দ্য কেসমেন্ট অল ডে, কেসমেন্ট বলতে এখানে জানলার যে পাল্লা, কাঁচের যে পাল্লা, সেগুলোকে বলা হচ্ছে। তো সেই পাল্লাগুলোকে এই হালকা মানে হঠাৎ করে আসা এই দমকা হাওয়া সেগুলোকে নাড়িয়ে দেয়, অল ডে মানে সারা দিন ধরে, ঠিক আছে, চলতে থাকে। তো এই ব্যাপারটা বলছেন কবি আমি ভালোবাসি। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। দেখো অ্যান্ড মানে হচ্ছে এবং, ফ্রম দ্য মসি এলম ট্রি, এলম ট্রি হচ্ছে এক ধরনের গাছ, এলম গাছ, ঠিক আছে, সেই এলম গাছের এখানে মসি দেওয়া আছে, মসি বলতে শ্যাওলা ধরা এলম গাছ থেকে, টেক্স দ্য ফেডেড লিভস, এখানে ফেডেড লিভস মানে লিভস মানে হচ্ছে পাতা, ফেডেড লিভস মানে বিবর্ণ পাতা, যে পাতাগুলো ঝরে পড়ে আর কি, সেই পাতাগুলো গাছ থেকে যেগুলো, যে পাতাগুলোর বয়স হয়ে গেছে আর কি, পাকা যে সময় পাতা, সেই পাতাগুলো ঝরে পড়ে, ঠিক আছে, এবং সেই শ্যাওলা ধরা গাছ থেকে যে পাতাগুলো নিচে পড়ছে সেই পাতাগুলোকে দেখো টেক্স এবং মানে হচ্ছে কি উড়িয়ে নিয়ে চলে যায়, এই দমকা হাওয়াটা মানে হঠাৎ করে আসছে, সেই হাওয়াটা কী করছে, এই এলম গাছ থেকে যে পাতাগুলো পড়ছে সেগুলোকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন। টুইলিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন। তো কী বলা হচ্ছে দেখো, টুইলিং দেম, টুইলিং মানে হচ্ছে ঘুরপাক খাওয়া, এই পাতাগুলো যখন গাছ থেকে ওপর থেকে যখন নিচে পড়ছে তখন বাতাস কী করছে, এই দমকা বাতাসটা তাকে পাতাগুলোকে ঘুরপাক খাইয়ে দিচ্ছে। বাই দ্য উইন্ডো পেন মানে হচ্ছে জানালার যে পেন বা জানালার যে সার্সি তার পাশে পাতাগুলো পড়ছে এবং এই দমকা বাতাস সেটাকে ঘুরপাক খাইয়ে দিচ্ছে। উইথ থাউজেন্ড আদার্স, এখানে আরও হাজার হাজার পাতা রয়েছে নিচে পড়ে রয়েছে, সেই তাদের মাঝে মাঝে যে পাতাগুলো এলম গাছ থেকে পড়ছে সেগুলোকে এই পাতার ঘুরপাক খাইয়ে দিচ্ছে, আর কী করছে, ডাউন দ্য লেন মানে সরু গলির নিচ দিয়ে সেগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো এরকম একটা প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা কবি এখানে করছেন। পরের স্ট্যান্ডায় দেখো আমাদের কী বলা হচ্ছে, আই লাভ টু সি দ্য স্যাকিং টুইগ ডান্স টিল দ্য স্টার্ট অফ ইভ, ঠিক আছে, ইভ। তো আই লাভ মানে আমি ভালোবাসি, টু সি দেখতে, দ্য স্যাকিং টুইগ, টুইগ বলতে এখানে গাছের ছোট্ট যে ডাল সেগুলো, আর স্যাকিং মানে কি কম্পমান, কম্পমান গাছের ছোট্ট ডালগুলি যেগুলো বাতাসে দুলতে থাকে আর কি, সেরকম ডাল। ডান্স টিল দ্য স্টার্ট অফ এফ, এফ বলতে এখানে ইভিনিং, ঠিক আছে, ইভিনিং আর কি সন্ধ্যাবেলা, স্টার্ট মানে হচ্ছে কি বন্ধ, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত, টিল মানে হচ্ছে পর্যন্ত, ডান্স মানে কি নাচতে থাকা বা নৃত্য করা, অর্থাৎ এই যে গাছের ছোট্ট যে ডালগুলি সন্ধ্যা পর্যন্ত যে নাচতে থাকে হালকা বাতাসে, সেই দৃশ্যটা কবি বলছেন আমি ভালোবাসি, ঠিক আছে। এরপর দেখো, দ্য স্প্যারো অন দ্য কটেজ রেগ হুইজ চার্প উড মেক বিলিভ দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। তো কী বলা হয়েছে এখানে, দ্য স্প্যারো, স্প্যারো মানে কি চড়ুই পাখি, অন দ্য কটেজ রিগ, এখানে কটেজ মানে কি মানে কুটির আর কি, ঘর, আর রিগ বলতে এখানে ঘরের যে কার্নিস, ঠিক আছে, তো ঘরের কুটিরের যে কার্নিস সেখানে চড়ুই পাখি বসে থাকে আর কি, সেই চড়ুই পাখি কী করছে, হুজ চার্প, যার চার্প মানে হচ্ছে কিচিরমিচির যে আওয়াজ, সেটা উড মেক বিলিভ, সেটা মনকে বিশ্বাস করতে বলে বা আশ্বস্ত করে কি, দ্যাট স্প্রিং যে বসন্তকাল, ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই, এইমাত্র বসন্তকাল চলে যাচ্ছে,
ইন সামার্স ল্যাব মানে গ্রীষ্মের কোলে, ল্যাব মানে কি কোল, গ্রীষ্মের কোলে উইথ ফ্লাওয়ার্স টু লাই ফুলগুলিকে মানে রেস্টে মানে বিশ্রামে রেখে দিয়ে বসন্তকাল চলে যাচ্ছে। তারপরে কি হেমন্তকাল আসছে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকড ট্রিজ। দেখো এখানে কি বলা হচ্ছে, আই লাভ টু সি আমি দেখতে ভালোবাসি, দ্য কটেজ স্মোক মানে কি ধোঁয়া, আর কটেজ মানে হচ্ছে কুটির বা বাড়ি, তো কুটির থেকে বা বাড়ি থেকে যে ধোঁয়া বের হচ্ছে সেটা আমি দেখতে ভালোবাসি, কবি বলছেন। কার্ল আপওয়ার্ডস, কার্ল মানে হচ্ছে কি এঁকে বেঁকে যেটা যাচ্ছে, ধোঁয়া সাধারণত সোজা তো যায় না, এঁকে বেঁকে যায়। আপওয়ার্ডস মানে হচ্ছে ওপর দিকে, যেটা ওপর দিকে এঁকে বেঁকে উঠে যাচ্ছে। থ্রু দ্য নেকড ট্রিজ, নেকড মানে হচ্ছে কি নগ্ন, অর্থাৎ গাছের হেমন্তকালে কী হচ্ছে, গাছের পাতা সব ঝরে গিয়েছে, ঝরে যাওয়ার ফলে সেই যে নগ্ন গাছ, সেই নগ্ন গাছ বেয়ে ওপর দিকে এই যে কুটির থেকে বেরিয়ে আসা ধোঁয়া ওপর দিকে এঁকে বেঁকে যাচ্ছে, সেটাই কবি বলছেন আমার দেখতে ভালো লাগে বা ভালোবাসি। তো এই প্রাকৃতিক গ্রামের যে দৃশ্য এগুলো কবি এখানে বর্ণনা করছেন, হেমন্তকালের যে প্রাকৃতিক দৃশ্য সেগুলো। পরের স্ট্যান্ডার্ড দেখবো আমরা কী রয়েছে। দেখো এখানে বলা হচ্ছে দ্য পিজন্স নেসেলড রাউন্ড দ্য কোট অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস। দ্য পিজন মানে কি পায়রা, নেসেলড এখানে নেস্ট মানে কি বাসা, আর নেসেলড মানে হচ্ছে বাসায় বিশ্রাম নেওয়া, ঠিক আছে। রাউন্ড দ্য কোট মানে হচ্ছে বাসা, পাখির বাসা। তো এই পিজন বা পায়রাগুলি কী করে তাদের বাসায় কী করে বিশ্রাম নিচ্ছে আর কি, ঠিক আছে, বা বাসায় তারা বসে আছে, ওকে, রেস্ট নিচ্ছে আর কি। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস মানে এইরকম একটি নভেম্বর মাসের, এখানে ডাল নভেম্বর বলা হয়েছে, একটা ডাল বলতে এখানে নিরানন্দ একটি নভেম্বর মাসের যে দিনগুলো, সেই দিনগুলিতে এই পায়রাগুলো কী করে তাদের বাসায় বিশ্রাম নিচ্ছে বা রেস্ট করছে। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, দ্য মিল সেলস অন দ্য হিথ আর গোয়িং। তো এই লাইনে কী বলা হচ্ছে, দ্য কক বলতে কি মোরগ, আপন দ্য ডাং হিল, এখানে ডাং হিল বলতে গোবরের যে গাদা, সেই গোবরের গাদার ওপরে মোরগ কী করে, ক্রোয়িং মানে হচ্ছে ডাকতে থাকে, মোরগের ডাকে কী বলে, ক্রো বলে, ঠিক আছে, ক্রোয়িং মোরগ এখানে ডাকতে থাকে, মোরগের যে ডাক যেরকম ডাক দেয়। দ্য মিল সেলস, মিল বলতে এখানে হাওয়া কল, ঠিক আছে, সেই হাওয়া কল চলতে থাকে বা ঘুরতে থাকে। অন দ্য হিথ বলতে এখানে ঊষর যে মরুভূমি, সেই মরুভূমিতে কী থাকে, হাওয়া কল থাকে। আর গোয়িং মানে চলমান, মানে চলতে থাকে, সেই ঊষর মরু প্রান্তরে হাওয়া কলগুলি কি ঘুরতে থাকে, তো সেটাই বলা হচ্ছে। দ্য ফিদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট ফলস অন দ্য স্টাবেল লি। তো কী বলা হচ্ছে দেখো, দ্য ফিদার মানে হচ্ছে কি পালক, ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, এখানে র্যাভেন্স মানে দাঁড় কাক, আর ব্রেস্ট মানে হচ্ছে বক্ষ, দাঁড় কাকের বক্ষ থেকে তার যে ফিদার মানে পালকগুলো কী হয়, ফলস মানে হচ্ছে ঝরে পড়ে, অন দ্য স্টাবেল লি, কিসের উপর ঝরে পড়ে, স্টাবেল লি বলতে ফসল কাটা হয়েছে, তারপর যে ফসলের যে গোড়া অংশটুকু, যে গোড়ার যে অংশটুকু সেটা লেগে থাকে জমিতে আর কি, সেই অংশটা, ঠিক আছে, সেরকম একটা জমি। আর লি বলতে এখানে ঘাসে ভরা জমি, এবং ফসল কাটার পরে কিন্তু সেই জমিতে ঘাস জন্মে যায়, তো সেরকম সেই ঘাসে ভরা এবং ফসল কেটে নেওয়ার পর যে জমি থাকে, সেই জমিতে কি হচ্ছে, এই দাঁড় কাকের বুক থেকে এই পালকগুলি ঝরে পড়ে, ঠিক আছে, এইরকম প্রাকৃতিক দৃশ্য তিনি এখানে বর্ণনা করেছেন। তারপর দেখো, দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। এখানে কি বলা হচ্ছে দেখো, দ্য অ্যাকর্নস বলতে ওক গাছের ফল, ঠিক আছে, তো ওক গাছের ফলগুলি কি করে, নিয়ার মানে কি কাছে, নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট মানে কি, নেস্ট মানে বাসা, পাখির বাসা, ক্রোজ নেস্ট মানে হচ্ছে কাকের বাসা, ওল্ড ক্রো দেওয়া আছে বৃদ্ধ কাকের বাসার কাছে, এখানে নিয়ার দেওয়া আছে বৃদ্ধ কাকের বাসার কাছে এই ওক গাছের ফলগুলো কি হচ্ছে, ফল মানে পড়ছে। প্যাটারিং মানে হচ্ছে টুপটাপ করে আওয়াজ করে যেটা পড়ে আর কি, সেটাকে বলা হয় প্যাটারিং। তো এরকম টুপটাপ করে আওয়াজ করে পড়ছে ডাউন দ্য ট্রি, অর্থাৎ গাছের নিচে, সেই ওক গাছের নিচে টুপটাপ করে আওয়াজ করে ওক গাছের ফলগুলি, ঠিক আছে, এই কাকের যে বাসা, সেই বাসার কাছে আর কি, পাশাপাশি জায়গায় সেই ওকের ফলগুলো পড়ছে। দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল স্ক্রাম্বেল অ্যান্ড হারি হোয়ার দে ফল। দেখো, দ্য গ্রান্টিংস বলতে পিগস মানে তো শুকর, আর গ্রান্টিং মানে শুকরের যে ঘুঁত শব্দ, সেটাকে বলা হয় গ্রান্টিং। তো এই ঘুঁত শব্দ করতে থাকা শুকরগুলি কী করছে, দ্যাট ওয়েট ফর অল, যারা ওয়েট করে থাকে ফর অল এই সব কিছুর জন্য, এই সব কিছু বলতে এই যে ফলগুলো, তারা এই যে ফলগুলো পড়ছে গাছ থেকে, ওক গাছের ফলগুলো, এইগুলোর জন্য তারা অপেক্ষা করে থাকে। স্ক্রাম্বেল অ্যান্ড হারি, স্ক্রাম্বেল মানে কি একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করে, অ্যান্ড হারি এবং তাড়াতাড়ি করে, হোয়ার দিয়ে ফল তারা যেখানে পড়ে, তারা বলতে এই ওক গাছের ফলগুলো ওপর থেকে
থেকে যেখানে পড়ছে সেখানে সেই ওক গাছের ফলগুলোকে তাড়াতাড়ি নেওয়ার জন্য এই শূকরগুলো কী করছে, একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করছে এবং যে পারছে সে তাড়াতাড়ি গিয়ে সেই ফলগুলোকে কুড়িয়ে নিচ্ছে খাবার জন্য, ঠিক আছে। তো এরকম একটি প্রাকৃতিক দৃশ্য মানে অ্যাটম অর্থাৎ শরৎকালের একটা প্রাকৃতিক দৃশ্য এখানে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। তো কবিতাটা আমরা পড়লাম, এরপর কবিতার যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। তার আগে দেখো আমাদের এখানে কয়েকটি ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, কয়েকটা শব্দের অর্থ এখানে দেওয়া আছে, সেগুলো আমরা জাস্ট জেনে নেব। প্রথমে দেওয়া আছে দেখো টুইলিং। টুইলিং মানে হচ্ছে কি স্পিনিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, অর্থাৎ ঘুরতে থাকা, ঠিক আছে, গোলাকার চারিদিকে যে ঘুরতে থাকা সেটাকে বলা হয় টুইলিং। কোট, কোট মানে কি নেস্ট অর্থাৎ পাখির বাসা। স্টাম্বেল কি, স্টাম্বেল হচ্ছে দ্য শর্ট লোয়ার পার্ট অফ দ্য স্টেম অফ ক্রপস, অর্থাৎ ফসলের যে কাণ্ড, ফসল, ঠিক আছে, সেই কাণ্ডের লোয়ার পার্ট মানে নিচের যে ছোট অংশ, শর্ট মানে ছোটো, নিচের যে ছোট অংশ, সব ফসল কেটে নেওয়ার পর নিচের যে ছোট অংশটা থাকে সেগুলোকে বলা হয় কি স্টাম্বেল। ওকে, আর LEA দেখো লি, লি মানে হচ্ছে গ্রাস কভার্ড ল্যান্ড, অর্থাৎ ঘাসে ঢাকা জমি, তাকে বলা হয় লি। অ্যাকর্নস, অ্যাকর্নস মানে কি স্মল ব্রাউন নাট অফ দ্য ওক ট্রি, অর্থাৎ ওক গাছের যে বাদামি রঙের ছোট্ট ছোট্ট নাট মানে হচ্ছে ফল আর কি, সেগুলোকে বলা হয় কি অ্যাকর্নস। প্যাটারিং মানে কি মেকিং রিপিটেড কুইক লাইট সাউন্ডস। তো মেকিং রিপিটেড, রিপিটেড মানে কি বারবার যেটা হয় আর কি, কুইক মানে দ্রুত, লাইট মানে লাইট সাউন্ড মানে কি হালকা সাউন্ড, হালকা শব্দ আর কি, অর্থাৎ দ্রুত এবং তাড়াতাড়ি যেটা শব্দ হয় আর কি, টুপটাপ টুপটাপ করে শব্দ, সেটাকে বলা হয় কি প্যাটারিং। ওকে, নেক্সট আমরা দেখবো টেক্সচুয়াল গ্রামার, টেক্সচুয়াল কোশ্চেন। আমাদের এবার প্রশ্ন রয়েছে দেখো এক্সারসাইজ 1, এখানে বলা হয়েছে কি এক্সারসাইজ 1-এ টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, সঠিক উত্তরের পাশে আমাদের টিক চিহ্ন দিতে হবে। তো প্রথমে আমাদের নাম্বার 1-এর যে প্রশ্ন সেখানে বলা হচ্ছে অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গাস্ট ট্যাক্স দ্য, অর্থাৎ সারাদিন ধরে এই যে দমকা বাতাস, অনিয়মিত যে দমকা বাতাস সেটাকে কাঁপিয়ে দেয়, কাকে কাঁপিয়ে দেয়, উইন্ডো পেন, কার্টেন্স, কেসমেন্ট না ডোর। তো আমরা কী পড়লাম কবিতাটিতে, কেসমেন্ট অর্থাৎ জানলার যে সার্সি সেগুলো সেটাকে কী করে সারাদিন ধরে এই ফিটফুল গাস্ট অর্থাৎ অনিয়মিত দমকা বাতাস সেটাকে কাঁপিয়ে দিতে থাকে, ঠিক আছে, কাঁপাতে থাকে। তো আমরা অপশান সিটা এখানে সঠিক উত্তর হবে, অর্থাৎ এই ঘরে আমাদের টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তারপর নাম্বার 2-এ কী বলা হচ্ছে দেখো এখানে দ্য পোয়েট লাভস টু সি দ্য স্যাকিং টুইগ টার্নস টিল দ্য, অর্থাৎ কবি ভালোবাসেন এই যে কম্পমান যে ছোট্ট গাছের যে ছোট্ট ডালগুলি সেগুলির নৃত্য কবি দেখতে ভালোবাসেন। টিল মানে কতক্ষণ পর্যন্ত, কামিং দ্য ডন, এন্ড অফ নাইট, এন্ড অফ আফটারনুন, স্টার্ট অফ ইভ। তো আমরা কী বলেছিলাম কবিতে, স্টার্ট অফ ইভ অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ অপশান ডি এরটা আমাদের এখানে সঠিক হবে, ঠিক আছে। নাম্বার 3 নম্বর দেখো কী বলা হচ্ছে দ্য স্প্যারো স্যাট অন, অর্থাৎ চড়ুই পাখি বসেছিল কোথায়, কটেজ রিগ, হাউস টপ, মসি এলম ট্রি না কেসমেন্ট। তো স্প্যারো অর্থাৎ চড়ুই পাখি কটেজ রিগ মানে হচ্ছে কুটিরের যে কার্নিস সেখানে বসেছিল, তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান এ। 4 নম্বর দেখে দ্য পিজনস নেসেলড রাউন্ড দ্য, অর্থাৎ এখানে পিজন বলতে কি পায়রা, পায়রা নেসেলড মানে হচ্ছে কি সে রেস্ট করেছিল বা বিশ্রাম নিয়েছিল, কোথায় বিশ্রাম নিয়েছিল, কেজ, কোট, ব্রাঞ্চ না হিথ। সঠিক উত্তর হবে কোট, COT, এটার মানে হচ্ছে কি বাসা, তার বাসাতে সে রেস্ট নিচ্ছিল, ঠিক আছে। তো এখানে আমাদের অপশান বি এটা সঠিক হবে। 5 নম্বর দেখে দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য, অর্থাৎ মোরগ ক্রোয়িং মানে কি ডাক ছিল কোথায়, কার উপরে ডাক ছিল, ডাংহিল, লি, ট্রি টপস আর মিল সেলস। তো আমরা কবিতাটাতে কী বললাম, ডাংহিল মানে গোবরের গাদার ওপরে সে মানে মোরগটা ডাক ছিল। তো আমাদের অপশান এখানে এটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। তারপরে দেখো 6 নম্বর দেখা যেটা দেওয়া আছে দ্য গ্রান্টিং পিক্স মানে ঘোত ঘোত শব্দ করতে থাকা যে শুকর, সেই শুকরগুলি কী করে, ওয়াক স্লোলি, ক্র্যাম্পার বাই, স্ক্র্যাম্বেল অ্যান্ড হারি, ডাইভ অ্যান্ড সুইম। তো কী করছিল তারা, আমরা কবিতার মধ্যে কী দেখলাম, স্ক্র্যাম্বেল অ্যান্ড হারি। স্ক্র্যাম্বেল মানে একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করছিল, আর হচ্ছে হারি মানে তাড়াতাড়ি করছিল কে আগে ওক গাছের ফলগুলোকে নিতে পারে। তো অপশান সি এরটা আমাদের এখানে সঠিক হবে, এই ঘরে আমরা টিক চিহ্নটা দেবো। তারপরে দেখো আমাদের যেটা রয়েছে এক্সারসাইজ 2, এখানে কি বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, 25টা শব্দের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। প্রথম নাম্বার 1-এ দেওয়া আছে হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস অফ দ্য মসি এলম ট্রি ইন অ্যাটাম, অর্থাৎ শরৎকালে এই যে
মশরি বলতে এখানে শ্যাওলা ধরা যে এলম গাছের যে পাতা, সেই পাতাগুলোর কি অবস্থা হয়েছিল, ঠিক আছে। তো সব পাতাগুলো গাছ থেকে পড়ছিল এবং পড়ে যে হালকা দমকা বাতাস সেই পাতাগুলোকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল। তো সেটা আমাদের লিখতে হবে। তো দেখো আমরা কি লিখছি, দ্য লিভস ফল অন টু গ্রাউন্ড, অর্থাৎ পাতাগুলি মাটিতে পড়ছিল, ঠিক আছে, মাটিতে পড়ে। অ্যান্ড ফিটফুল গাস্ট, এবং দমকা যে বাতাস, হঠাৎ করে আসা দমকা বাতাস, টেক্স দেম অ্যাওয়ে, তাদেরকে নিয়ে চলে যায় ডাউন দ্য লেন। লেন মানে কি গলি, সেই নিচের যে গলি, সেই গলি দিয়ে উড়িয়ে নিয়ে চলে যায় এই হালকা দমকা বাতাস। তো এটা আমরা এর উত্তরটা আমরা এখানে লিখব। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর এর উত্তর আমরা এখানে লিখলাম। এরপর দেখো 2 নম্বর দাগের যে প্রশ্ন দেওয়া আছে, এখানে বলা হচ্ছে হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েট লাভস টু সি অন নভেম্বর ডেজ, অর্থাৎ নভেম্বর মাসের দিনে কবি কী কী দেখতে ভালোবাসেন। আমরা কবিতার মধ্যে কী কী দেখলাম, প্রথম তিনটি স্ট্যান্ডার মধ্যে আমরা কিন্তু দেখেছি কবি যেগুলো দেখতে ভালোবাসেন সেগুলো কিন্তু বর্ণনা করেছেন। তো দেখো সেগুলো কী কী ছিল। পোয়েট লাভস টু সি ফিটফুল গাস্ট, অর্থাৎ দমকা, হঠাৎ করে আসা দমকা বাতাস, সেটা তিনি ভালোবাসেন, আমরা প্রথম স্ট্যান্ডার্ড দেখেছি। তারপর কি দেখেছি, দ্য স্ট্যাকিং টুইক, মানে কম্পমান গাছের যে ছোটো ছোটো ডাল, সেটা তিনি দেখতে ভালোবাসেন। আর কি দ্য অ্যান্ড দ্য কটেজ স্মোক, এবং কুটিরের মধ্যে থেকে যে স্মোক মানে হচ্ছে কি ধোঁয়া, যে ধোঁয়া যেটা বেরিয়ে ওপর দিকে চলে যাচ্ছে, সেটা তিনি দেখতে ভালোবাসেন। তো আমরা এই তিনটে জিনিস দেখেছি। তো আমরা লিখবো কি, পোয়েট লাভস টু সি দ্য ফিটফুল গাস্ট, ওকে, দ্য স্যাকিং টুইক অ্যান্ড দ্য কটেজ স্মোক। ঠিক আছে, সংক্ষেপে আমরা এইটাই লিখবো। ওকে, বেশি বড় করে আমরা লিখছি না। নেক্সট প্রশ্ন আমরা দেখবো পরের যেটা রয়েছে আমাদের, এরপর রয়েছে গ্রামার ইন ইউজ। গ্রামার দেওয়া আছে এক্সারসাইজ 3-এ। এখানে কি বলা হচ্ছে দেখো, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ইন অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস। এগুলো অ্যাক্টিভ ভয়েসে রয়েছে না প্যাসিভ ভয়েসে রয়েছে, সেটা জাস্ট আমাদের লিখতে হবে। তো নাম্বার এতে দেওয়া আছে কি, অনিল উইল ভিজিট হিজ গ্র্যান্ডফাদার্স হাউস। অনিল তার গ্র্যান্ডফাদার্স হাউস মানে তার দাদুর বাড়িতে, গ্র্যান্ডফাদারের যে বাড়ি, সেখানে ভিজিট করবে যাবে, ঠিক আছে। তো দেখো আমাদের প্যাসিভ ভয়েস আর অ্যাক্টিভ ভয়েসে কি আমরা কি দেখেছিলাম আগের লেসনগুলোতে, আমরা দেখেছিলাম, ঠিক আছে, যে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কি। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তা যখন নিজে কাজটি করছে, আর প্যাসিভ ভয়েস কি মানে কর্তার উপরে যখন কাজটা করা হচ্ছে তখন সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস, ঠিক আছে। এবং প্যাসিভ ভয়েসে কিন্তু আমাদের যেটা হচ্ছে থার্ড ফর্ম ব্যবহার করা হয়, এবং এই যে হ্যাজের পরে বিন থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো থাকে, আমরা বাক্যগুলো পড়লে বুঝতে পারবো। তো ঠিক আছে, প্রথম যেটা রয়েছে এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ ভয়েস হবে, ঠিক আছে, এটা প্যাসিভ ভয়েসে নেই। তো আমরা লিখবো অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। তো আমরা এখানে লিখলাম প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তারপরে হচ্ছে নাম্বার বিতে, দ্য প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস। দ্য প্রেসিডেন্ট তার অফিস মানে ছেড়ে চলে গেছেন। তো এখানে প্রেসিডেন্ট নিজে কাজটা করছে, কর্তা নিজে কাজটি করছে, এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। তো এটাও লিখবো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। তারপরে হচ্ছে নাম্বার সিতে, দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই দ্য স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীদের দ্বারা প্রজেক্টটি কমপ্লিট করা হবে। এটা কিন্তু আমাদের প্যাসিভ ভয়েস, ঠিক আছে, এটা সাবজেক্টের উপরে কাজটি করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস, আমরা এটা লিখবো প্যাসিভ ভয়েস। ওকে, তো এরপর দেখো আমাদের 4 নম্বর যে নাম্বার ডিতে দেওয়া আছে কি, প্রতিমাস লিভ হ্যাজ বিন স্যাংশনড বাই দ্য স্কুল অথরিটি, মানে স্কুল কর্তৃপক্ষের দ্বারা প্রতিমার লিভ মানে কি ছুটিটা স্যাংশন করা হয়েছে, মানে ছুটিটা মঞ্জুর হয়েছে আর কি, করা হয়েছে। তো এটাও কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা সাবজেক্টের উপরে কাজটা হয়েছে। তো আমরা এটাকে লিখবো প্যাসিভ ভয়েস। ওকে, নেক্সট হচ্ছে 4 নম্বর অ্যাক্টিভিটিতে বা এক্সারসাইজে। এখানে কি বলা হচ্ছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করতে হবে। নাম্বার এতে দেওয়া আছে, দ্য বয় হ্যাজ রিড আউট দ্য লেটার, অর্থাৎ ছেলেটি চিঠিটি মানে পড়েছে, ঠিক আছে, জোরে জোরে পড়েছে আর কি, রিড আউট মানে জোরে জোরে পড়েছে। তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এই সেন্টেন্সটা, ঠিক আছে। তো ভয়েস চেঞ্জ করার সময় আমরা কী করি, প্রথমে আমাদের অবজেক্টের সাবজেক্টে লিখতে হয়। অবজেক্ট এখানে কী পড়েছে, দ্য লেটার মানে চিঠিটি পড়েছে, তো সেটাকে আমাদের আগে লিখতে হবে। তো আমরা লিখছি দেখো দ্য লেটার। এরপর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আমাদের এখানে অক্সিলারি ভার্বটা বসাতে হবে, এবং টেন্স অনুযায়ী এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে অক্সিলারি ভার্ব আমাদের কী দেওয়া আছে, হ্যাজ দেওয়া আছে, এবং হ্যাজ থাকলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কী হয়, হ্যাজের পরে একটা বিন লিখতে হয়। তারপর ভার্বের থার্ড ফর্মটা কি, এখানে রিড, ঠিক আছে, রিডের যে স্পেলিংটা রিডই হয়, উচ্চারণটা আমাদের রেড করতে হয়, ঠিক আছে, READ, রেড আউট। তারপরে বাই দিয়ে আমাদের লিখতে হবে কি,
সাবজেক্ট, সাবজেক্ট কি দ্য বয়, তো আমরা বাই দিয়ে লিখবো সাবজেক্ট, ঠিক আছে, দ্য বয়, দ্য বয়। তো এটা আমাদের প্রথম সেন্টেন্সটি যে ভয়েস চেঞ্জ আমরা করে ফেললাম। দেখো দ্য লেটার হ্যাজ বিন রেড আউট বাই দ্য বয়, অর্থাৎ চিঠিটা এই ছেলেটির দ্বারা পড়া হয়েছে, এরকম। নাম্বার বিতে আই শ্যাল হ্যাভ ব্রট আ ক্রিকেট ব্যাট বাই টুমোরো, মানে কালকের মধ্যে আমি একটি ক্রিকেট যে ব্যাট, ঠিক আছে, সেটা কিনে ফেলবো। ওকে, তো এটা হচ্ছে দেখো আই শ্যাল হ্যাভ ব্রট, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্স। ওকে, এবং এখানে আমাদের সাবজেক্ট অবজেক্টটা কি, অবজেক্ট হচ্ছে কি, আমি কী কিনে ফেলবো, আ ক্রিকেট ব্যাট, একটি ক্রিকেট ব্যাট কিনে ফেলবো, ঠিক আছে। তো আ ক্রিকেট ব্যাট এটা হচ্ছে আমাদের অবজেক্ট, তো অবজেক্টটা আমরা প্রথমে লিখবো, তো লিখবো দেখো আ ক্রিকেট ব্যাট, আ ক্রিকেট ব্যাট। তারপরে দেখো এখানে কি আছে, শ্যাল হ্যাভ বট, তো শ্যাল হ্যাভের পরে বিন হবে, এসএইচ, আ ক্রিকেট ব্যাট, আর ক্রিকেট ব্যাট এরপরে কিন্তু স্যাল হবে না, এরপরে কিন্তু উইল হবে, ঠিক আছে। যেহেতু এখানে আমাদের প্রথম আই ছিল তো স্যাল দেওয়া আছে, তো আমরা ক্রিকেট ব্যাটের পরে উইল লিখবো, ঠিক আছে, উইল হ্যাভ, তারপরে হ্যাভের পরে কী হবে, বিন হবে, হ্যাভ থাকলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বিন লিখতে হয়। তো ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন, এখানে দেখো বট থার্ড ফর্মটা দেওয়া আছে, বাইয়ের থার্ড ফর্ম দেওয়া আছে, ঠিক আছে, BOUGHT বট, তারপর কী লিখবো, বাই দিয়ে সাবজেক্টটাকে অবজেক্ট লিখবো, তো সাবজেক্টটা কী দিয়েছে, আই দেওয়া আছে, আই থাকলে কী হবে, মি হবে। তারপর দেখো আমাদের শেষের অংশটুকু কী আছে, বাই টুমোরো, এই যে বাই টুমোরো এই অংশটুকু আমরা সবার শেষে লিখবো, বাই টুমোরো। ওকে, তো আমরা কী লিখলাম, আ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই মি, এটা মাই হয়ে গেছে, এটা মি হবে, ঠিক আছে, বাই মি বাই টুমোরো, তো একটি ক্রিকেট ব্যাট কালকের মধ্যে আমার দ্বারা কেনা হবে, এটা হচ্ছে এর বাংলা অর্থ। তারপর দেখো নাম্বার সিতে সোহিনীজ ফ্রেন্ডস হ্যাড অর্গানাইজড আ পিকনিক, সোহিনীর বন্ধু একটি পিকনিক অর্গানাইজ করেছে বা একটি পিকনিকের আয়োজন করেছে। তো কী আয়োজন করেছে, আ পিকনিক, এটা আমরা প্রথমে লিখব আ পিকনিক, আ পিকনিক। তারপর দেখো এখানে কী দেওয়া আছে, হ্যাড দেওয়া আছে, তো হ্যাডের পরে কী হবে, হ্যাডের পরে বিন হবে, BEEN, আ পিকনিক হ্যাড বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম হবে, অর্গানাইজ, তো এটা অলরেডি অর্গানাইজড দেওয়া আছে, থার্ড ফর্মটা দেওয়া আছে, তো কী লিখবো, ORGANISED, অর্গানাইজ। তারপর কী হবে, বাই হবে, বাই দিয়ে সাবজেক্ট হবে, সাবজেক্টটা আমাদের কি, সোহিনীজ ফ্রেন্ডস, তো সোহিনীজ ফ্রেন্ডস এটা আমরা লিখবো, ঠিক আছে, সোহিনীজ ফ্রেন্ডস, এসটা আমরা ক্যাপিটাল লিখবো, SOHINI, সোহিনীজ ফ্রেন্ড। তো আমরা কী লিখলাম দেখো, আ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই সোহিনীজ ফ্রেন্ডস, মানে সোহিনীর বন্ধুদের দ্বারা একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। ওকে, এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স এটা। ওকে, তারপরে দেখো নাম্বার ডিতে দ্য ফুটবল টিম উইল পুট আপ আ ব্রেভ ফাইট, দ্য ফুটবল টিম মানে ফুটবলের যে দল, এই দলটা কী করবে, উইল পুট আপ আ ব্রেভ ফাইট, মানে একটা ভালো মতো একটা ফাইট করবে, ঠিক আছে। তো সেটা আমাদের দেখো দ্য ফুটবল টিম উইল পুট আপ, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। তো দেখো আমাদের অবজেক্টটা কি এখানে, আ ব্রেভ ফাইট, একটা ভালো একটা যুদ্ধ তারা করবে। তো আ ব্রেভ ফাইট এটা হচ্ছে আমাদের আগে লিখতে হবে, অবজেক্টটা আমরা সাবজেক্টের ঘরে লিখবো, তো আ ব্রেভ, BRAVE ফাইট, আ ব্রেভ ফাইট, এরপর কী হবে, উইল থাকলে কী হবে, উইলের পরে বি হবে, তো আমরা কি লিখছি, উইল বি। তারপর পুট আপের পুটের তিনটে ফর্মই একই হয়, যেটা আমরা পুট আপই লিখবো, ঠিক আছে, পুট আপ। এরপর কী হবে, বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্ট হবে, সাবজেক্ট কি, দ্য ফুটবল টিম, এটা লিখবো, দ্য ফুটবল টিম, দ্য ফুটবল টিম। ওকে, তো দেখো আমরা কী লিখলাম, ব্রেভ ফাইট উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম, অর্থাৎ ফুটবল টিমের দ্বারা একটি ভালো যুদ্ধ মানে করা হবে আর কি, ঠিক আছে, প্রতিপক্ষ দলের সঙ্গে ভালো খেলবে, তো এরকম হচ্ছে এটার বাংলা অর্থ। তো আমরা এই ভয়েস চেঞ্জগুলোকে দেখো আমরা করলাম, ঠিক আছে। এরপর দেখো এক্সারসাইজ 5, এখানে কী দেওয়া আছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এগুলোকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে, ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, তো ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। তো প্রথমটা নাম্বার এতে কী দেওয়া আছে, আই সেড টু হিম, আমি তাকে বললাম, উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি, তুমি তোমার যে টিফিন সেটা আমার সঙ্গে শেয়ার করবে।
তো এখানে দেখো এই অংশটুকু আমাদের ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। আমরা যখন ইনডাইরেক্ট স্পিচের মধ্যে লিখবো এটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে থাকবে না। আমরা এটার বাংলা অর্থটা কী বলতে চাইছে, আই সেড টু হিম, আমি তাকে বললাম যে তুমি কি তোমার টিফিন আমার সঙ্গে ভাগাভাগি মানে ভাগ করবে। তো এটা যদি আমরা মানে ইনডাইরেক্ট স্পিচে বলি তাহলে আমরা কী বলবো, যে আমি তাকে বললাম বা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সে তার টিফিন আমার সঙ্গে ভাগাভাগি করবে কি না। এটা হচ্ছে বাংলা অর্থ, সেটা আমাদের লিখতে হবে, ঠিক আছে, ইংলিশে। তো দেখো আমরা কীভাবে লিখবো, প্রথমে লিখছি আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করলাম ইফ হি, এখানে উইল আছে তো আমরা কি লিখবো উড, ইফ হি উড শেয়ার হিজ টিফিন, এখানে ইয়োর টিফিন দেওয়া আছে তো হিজ টিফিন লিখবো, তার টিফিন, ঠিক আছে, হিজ টিফিন উইথ মি। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে সে তার টিফিনটা আমার সঙ্গে শেয়ার করবে কি না। ওকে, এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট স্পিচ। তারপর নাম্বার বিতে, অঞ্জনস মাদার সেড ইয়োর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই, অঞ্জনের মা বলল যে তোমার বাবা দিল্লির জন্য মানে মুম্বাইয়ের জন্য যাত্রা করেছে আর কি, ঠিক আছে, মুম্বাই গেছে আর কি। তো আমরা কি লিখব, রঞ্জনস মাদার সেড মানে রঞ্জনের মা বলেছিল যে তার বাবা মুম্বাই গেছে আর কি, মুম্বাইয়ের জন্য যাত্রা করেছিল। ওকে, তো এটা দেখো আমরা প্রথম অংশটুকু আগে লিখছি, অঞ্জনস মাদার টোল্ড দ্যাট, দেখো অঞ্জনস মাদার কি বলেছিল, অঞ্জনের বাবা বলতে আমরা এখানে কী লিখবো, যে তার বাবা, তা হিজ ফাদার, ঠিক আছে, FATHER হিজ ফাদার, এখানে দেখো হ্যাজ লেফট দেওয়া আছে, হিজ ফাদার হ্যাজ লেফট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে, তো আমরা কী করবো পাস্ট পারফেক্ট টেন্সে লিখবো, ঠিক আছে। এটা তো আমাদের ইনডাইরেক্ট স্পিচে যখন লিখবো তো প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে, তো হ্যাজের জায়গায় আমাদের হ্যাড হবে, তো হিজ ফাদার হ্যাড লেফট ফর মুম্বাই। তো অঞ্জনস মাদার টোল্ড দ্যাট হিজ ফাদার হ্যাড লেফট ফর মুম্বাই, অঞ্জনের মা বলেছিল যে তার বাবা মুম্বাই গেছে আর কি, ঠিক আছে, মুম্বাইয়ের জন্য যাত্রা করেছিলেন। নাম্বার সিতে, দ্য গার্লস ট্রায়াম্ফ্যান্টলি সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এখানে দেখো দ্য গার্লস মানে মেয়েগুলি, ট্রায়াম্ফ্যান্টলি মানে হচ্ছে বিজয়ী, তারা জিতে গেছে এরকম, ঠিক আছে, জিতে গেছে এবং সেইভাবে তারা বললো কি হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতে গেছি। তো দেখো এখানে আমরা কীভাবে করবো এটাকে, প্রথমে দ্য গার্লস যে অংশটা আমরা যেরকম সেভাবে লিখবো দ্য গার্লস। এরপর দেখো তারা এখানে একটা আনন্দের প্রকাশ করেছে, তো সেই জন্য আমরা লিখবো এক্সক্লেমড ইন জয়। ওকে, EXCLAIMED, এক্সক্লেমড ইন জয়, অর্থাৎ মেয়েগুলি আনন্দের সঙ্গে বলল, কি বলল, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তার মানে কী লিখবো দেখো দ্যাট, এখানে লিখবো এবার দ্যাট দে, এখানে উই আছে তো আমরা লিখবো কি দে, দেখো এখানে হ্যাভ দেওয়া আছে তো কী হবে, হ্যাড হবে, প্রেজেন্ট পারফেক্ট আছে তো আছে পাস্ট পারফেক্টে হবে, তো হ্যাড ওন দ্য ম্যাচ, ঠিক আছে। তো মেয়েগুলি আনন্দ প্রকাশ করে বললো যে তারা ম্যাচটি জিতে গিয়েছিল। ওকে, এরপরের প্রশ্ন যেটা আমাদের দেওয়া আছে নাম্বার ডিতে, হি সেজ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, অর্থাৎ তিনি বললেন যে তুমি জীবনে সাকসেসফুল মানে কি জীবনে সফল হও। তো এখানে তিনি এটা ইচ্ছা প্রকাশ করেছিলেন, তার জন্য আমরা লিখবো হি উইশড। ওকে, হি উইশড দ্যাট, দেখো এখানে ইউ আছে মানে কি আমাকে বলেছিল, ঠিক আছে, যে আমি যেন সাকসেসফুল হই জীবনে, তো হি উইশড দ্যাট আই মাইট বি, ঠিক আছে, MIGST, আই মাইট বি সাকসেসফুল, SUCCESSFUL, সাকসেসফুল ইন লাইফ। তো তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আমি যেন জীবনে সাকসেসফুল বা সফল হই, এটা। নাম্বার ইতে, দ্য ক্যাপ্টেন ইনফর্মড
টুর্নামেন্ট ওয়াজ পোস্টপন্ড লাস্ট মান্থ। দ্য ক্যাপ্টেন মানে কি অধিনায়ক, আর কি অধিনায়ক ইনফর্ম মানে জানিয়েছিলেন দ্য টুর্নামেন্ট মানে টুর্নামেন্ট বলতে যে ম্যাচ, ঠিক আছে, ম্যাচটি ওয়াজ পোস্টপন্ড মানে হচ্ছে দেরি করে দেওয়া হয়েছিল, টাইম সামনে বাড়িয়ে দেওয়া হয়েছিল, লাস্ট মান্থ মানে হচ্ছে গত মাসের কথা বলা হচ্ছে। তো এখানে দেখো আমরা প্রথমে যেমন অংশটুকু যেভাবে আছে সেভাবে লিখবো, দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্যাট, কি ইনফর্ম করেছিল যে টুর্নামেন্ট ওয়াজ পোস্টপন্ড। দেখো টুর্নামেন্ট ওয়াজ পোস্টপন্ড, এখানে দেখো এটা কিন্তু পাস্ট ভয়েস টেন্সে রয়েছে, প্যাসিভ ভয়েসে দেওয়া আছে এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তো আমরা এটা প্যাসিভ ভয়েসে লিখবো, প্যাসিভ ভয়েসে আমাদের কী হবে, পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, ঠিক আছে। এখানে হ্যাড হবে এবং হ্যাড বিন পোস্টপন্ড হয়ে যাবে আমাদের এটা, ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্সের যদি আমরা প্যাসিভ ভয়েসে লিখি। তো কী লিখবো, দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্যাট দ্য tournament had been, ঠিক আছে, BEEN had been postponed, postponed। এখানে লাস্ট মান্থ দেওয়া কী হবে আমাদের, প্রিভিয়াস মান্থ হবে যখন আমরা ইনডাইরেক্ট সেন্টেন্সে লিখবো, ঠিক আছে, প্রিভিয়াস মান্থ, PREVIOUS প্রিভিয়াস মান্থ। দেখো এখানে আমরা কি লিখলাম, দ্য ক্যাপ্টেন ইনফর্ম করেছিল দ্যাট দ্য টুর্নামেন্ট, যে টুর্নামেন্টটি হ্যাড বিন পোস্টপন্ড প্রিভিয়াস মান্থ, গত মাসে এটাকে পোস্টপন্ড করে দেওয়া হয়েছিল। দেখো এগুলো আমরা ডাইরেক্ট সেন্টেন্স থেকে ইনডাইরেক্ট সেন্টেন্সে লিখলাম, ঠিক আছে। এরপর আমাদের কী দেওয়া আছে, কম্পোজিশন, অর্থাৎ এগুলো আমাদের এক্সারসাইজ 6। এখানে কী দেওয়া আছে, বলা হচ্ছে যে ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু মেক পেপার, কীভাবে পেপার তৈরি হয় তার উপরে আমাদের একটি প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে 100 বাক্যের মধ্যে, ঠিক আছে। তো পেপার কীভাবে তৈরি করতে হয়, আমাদের যে প্রসেসিং যেটা আমাদের লিখতে হয় প্যাসিভ ভয়েসে লিখতে হয়। এখানে পয়েন্টসগুলো দেওয়া আছে, কাটিং ডাউন দ্য ব্যাম্বুস মানে ব্যাম্বু অর্থাৎ বাঁশ প্রথমে কাটতে হবে, মেকিং পাল্প, তারপর সেগুলোকে পাল্প মানে কি তার পিণ্ড তৈরি করতে হবে, নরম পিণ্ড তৈরি করতে হবে, তারপর অ্যাডিং কেমিক্যালস, তার সঙ্গে কেমিক্যাল যোগ করতে হবে, রোলিং ইনটু সিটস, সেগুলোকে রোল করতে হবে সিট তৈরি করার জন্য, বা ঠিক আছে মানে কাগজ তৈরি করার জন্য, অ্যাডিং কালার, তারপর তার সঙ্গে কালার অ্যাড করতে হবে কালারফুল করার জন্য, ড্রাইং, তারপর সেটাকে শুকাতে হবে, রেডি ফর ইউজ, তারপর সেটা আমরা ইউজ করার জন্য ব্যবহার করতে পারবো সেই কাগজটিকে। তো এইভাবে কিন্তু কাগজ তৈরি হয়। তো এই পয়েন্টগুলোর সাহায্যে এবং প্যাসিভ ভয়েসের সাহায্যে আমরা কীভাবে খুব সহজেই লিখতে পারি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তার সঙ্গে আমাদের লিঙ্কার্সগুলো অ্যাড করতে হয়। লিঙ্কার কোনগুলো, যেমন অ্যাট ফার্স্ট, এটা প্রথমে লিখতে হয়, তারপর দেন, নেক্সট, আফটার দ্যাট, ঠিক আছে, দেয়ার আফটার, তারপর অ্যাট লাস্ট, এইগুলো আমাদের লিঙ্কারগুলো যোগ করতে হবে এবং এই পয়েন্টগুলোর সাহায্যে কিন্তু আমাদের লিখতে হবে। তো দেখো আমরা এটা প্রথমে লিখছি, প্রথমে আমাদের একটা হেডিং লিখতে হবে। হেডিংটা আমরা কি লিখবো, মেকিং অফ, কি আমাদের কী হবে, মেকিং অফ পেপার, ঠিক আছে, মেকিং অফ পেপার। তো আমরা লিখছি, দেখো MAKING, মেকিং অফ, প্রসেস অফ মেকিং পেপার, এটা আমরা লিখবো, ঠিক আছে, প্রসেস, PROCESS, প্রসেস অফ মেকিং পেপার, ওকে। তো এটা দেখো আমরা লিখলাম প্রসেস অফ মেকিং পেপার, এটা হেডিং লিখলাম। এবার প্রথমে দেখো আমাদের একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হয়। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আমরা কি লিখবো, আমরা সূচনাকারে একটা বাক্য লিখতে হবে যে পেপার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের বর্তমান সময়ে আর কি। তো লিখছি, দেখো পেপার ইজ আ এসেনশিয়াল, ESSENTIAL, এসেনশিয়াল থিং। পেপার হচ্ছে একটা প্রয়োজনীয় জিনিস, ঠিক আছে, ইন টুডেজ ওয়ার্ল্ড, মানে বর্তমান পৃথিবীতে পেপার বা কাগজ একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে, এটা আমরা লিখলাম। এরপর দেখো আমাদের প্রথমে কী দেওয়া আছে, কাটিং ডাউন দ্য ব্যাম্বুজ, মানে গাছগুলিকে, ব্যাম্বু বলতে কি এখানে বাঁশকে প্রথমে কাটতে হবে। তো আমরা কী লিখবো, ব্যাম্বুজ আর BAMBOOS, ব্যাম্বুজ আর, প্রথমে আমাদের একটা লিঙ্কার লিখতে হবে। লিঙ্কার আমরা কী লিখবো, অ্যাট ফার্স্ট, ঠিক আছে, দেখো অ্যাট ফার্স্ট ব্যাম্বুজ আর কাট, CUT, অ্যাট ফার্স্ট ব্যাম্বুজ আর কাট ডাউন, প্রথমে ব্যাম্বু মানে বাঁশ কাটতে হবে, ঠিক আছে। তারপর কী করতে হবে, মেকিং
পাল্প, এগুলোর পাল্প বা পিণ্ড বানাতে হবে, ঠিক আছে। দেন PULP, দেন পাল্প ইজ মেড, ওকে, মেড অফ ব্যাম্বু, BAMBO। তারপর এই বাঁশগুলোর কী করতে হবে, পাল্প মানে হচ্ছে দলা বা পিণ্ড এগুলোকে নরম একটা পিণ্ড বানাতে হবে আর কি, ঠিক আছে। তো এরপর কি হবে দেখো, অ্যাডিং কেমিক্যালস, এরপর এর সঙ্গে কেমিক্যাল অ্যাড করতে হবে। তো দেন পাল্প ইজ মেড অফ ব্যাম্বু অ্যান্ড দেন chemicals, CHEMECAL, chemicals আর added, ঠিক আছে, অ্যাডেড টু এই PULP, পাল্প মানে এই পাল্প বা এই পিণ্ডর সঙ্গে আমাদের কী করতে হবে, কেমিক্যালস অ্যাড করতে হবে। তারপর সেটাকে রোলিং করতে হবে টু সিটস, ঠিক আছে। দেন এরপর আমরা লিখছি আফটার দ্যাট the pulps are rolled, ঠিক আছে, ROLLED, rolled into seeds, ঠিক আছে। এই পাল্পগুলোকে কী করতে হবে, সিডস মানে হচ্ছে রোল করে সেটাকে সিট তৈরি করতে হবে, এবং আর কী করতে হবে, অ্যাডিং কালার্স, এবং এর সঙ্গে কালার অ্যাড করতে হবে। তো আমরা এর সঙ্গে লিখে দিচ্ছি দেখো, আফটার দ্যাট দ্য পাল্পস আর রোল্ড ইন্টু সিডস অ্যান্ড pulps are rolled into seeds and added color, ADDED, and added color, COLOU, কালার, ঠিক আছে। তারপর কি করতে হবে, এটাকে শুকিয়ে ফেলতে হবে, ঠিক আছে। তারপর দেখো আমরা লিখছি দেন the seeds are dried, DRY, দেন DRIED হবে, ঠিক আছে। দেন দ্য সিডস আর ড্রাইড, তারপর এই সিডগুলোকে কী করতে হবে, শুকিয়ে ফেলতে হবে, ঠিক আছে। শুকিয়ে যাওয়ার পর এটা কী হবে, রেডি ফর ইউজ, এটাকে আমরা তখন ব্যবহার করতে পারবো। তো অ্যাট লাস্ট দ্য পেপার ইজ রেডি, ওকে, অ্যাট লাস্ট দ্য পেপার ইজ রেডি ফর ইউজ। তো শেষ পর্যন্ত আমাদের পেপার কিন্তু তৈরি হয়ে গেল ব্যবহার করার জন্য, ঠিক আছে। তো দেখো এটা আমরা খুব সংক্ষেপে লিখলাম, তোমরা চাইলে এর থেকেও বড় করে লিখতে পারো, বইতে তোমাদের যেমন অনেক বড় করে থাকে। তো আমরা শুধুমাত্র এই পয়েন্টসগুলোর সাহায্যে কীভাবে সংক্ষেপে লিখতে পারি সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই পয়েন্টসগুলোকে কাজে লাগিয়ে, এবং এই অ্যান্ড দেন, তারপর হচ্ছে কি দেন, এই লিঙ্কারগুলোর সাহায্যে এবং প্যাসিভ ভয়েসটাকে ব্যবহার করে আমরা খুব সহজে কিন্তু এরকম একটা প্রসেসিং সহজে লিখে ফেলতে পারি, ঠিক আছে। এরপর দেখো আমাদের 7 নম্বর এক্সারসাইজে যেটা দেওয়া আছে, রাইট আ বায়োগ্রাফি অফ অ্যানি বেসান্ত উইদিন 100 ওয়ার্ডস বেসড অন দ্য হিন্টস গিভেন বিলো। তো অ্যানি বেসান্তের উপরে একটি এখানে বায়োগ্রাফি লিখতে বলা হয়েছে 100 শব্দের মধ্যে, এবং এখানে হিন্টসগুলো দেওয়া আছে। দেখো কী কী দেওয়া আছে এখানে, বোর্ন অন 1 অক্টোবর 1847 ইন লন্ডন, অর্থাৎ লন্ডনে 1847 খ্রিস্টাব্দে এনার জন্ম 1 অক্টোবরে, ঠিক আছে, এটা দেওয়া আছে। এরপর ফেমাস ব্রিটিশ রাইটার, বিখ্যাত একজন ব্রিটিশ রাইটার বা ব্রিটিশ একজন লেখক ছিলেন তিনি। ওয়েল নন সোশ্যালিস্ট, তিনি সুপরিচিত সোশ্যালিস্ট মানে সমাজবিদ ছিলেন। অ্যাক্টিভিস্ট ফর ওমেন রাইটস, অ্যাক্টিভিস্ট ফর দ্য রাইটস অফ ওমেন মানে মহিলাদের যে অধিকারের জন্য তিনি একজন অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি কর্মী ছিলেন। অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে কর্মী। পার্টিসিপেটেড ইন ইন্ডিয়ান পলিটিক্স, তিনি ভারতীয় রাজনীতিতে পার্টিসিপেট করেছিলেন মানে অংশগ্রহণ করেছিলেন। জয়েন্ট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তিনি ভারতীয় যে জাতীয় কংগ্রেস তাদের যোগদান করেছিলেন। বিকেম দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1947, ইন 1917, 1917 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় যে জাতীয় কংগ্রেস, ঠিক আছে, সেই জাতীয় কংগ্রেসের সভাপতি তিনি হয়েছিলেন, প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন। ওকে, পাস্ট অ্যাওয়ে মানে মারা গিয়েছিলেন অন 20th of September 1933 ইন মাদ্রাস, ইন্ডিয়া, ভারতবর্ষের মাদ্রাসে 1933 খ্রিস্টাব্দে 20 সেপ্টেম্বর তিনি মারা গিয়েছিলেন।
সমস্ত তথ্য এখানে দেওয়া আছে, জাস্ট আমাদের এগুলোকে একটুখানি সাজিয়ে লিখতে হবে। প্রথমে আমাদের একটা সাবজেক্ট অ্যাড করে আমাদের এটাকে লিখতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা এটাকে লিখছি, কীভাবে লিখবো দেখো। প্রথমে জাস্ট এই অংশগুলো যে অংশগুলো আমাদের এখানে দেওয়া আছে এগুলোকে লিখবো। প্রথমে আমরা কি লিখবো, যে অ্যানি বেসান্ত এর জন্ম হচ্ছে, এই যে জন্মটা এখানে দেওয়া আছে এবং কোথায় জন্ম সেটাও দেওয়া আছে। তো শুধু আমরা প্রথমে কি লিখবো, অ্যানি বেসান্ত। দেখো নামটা আমরা এখানে আমাদের দেওয়া আছে, এখানে দেখে দেখে লিখবো, ঠিক আছে। অ্যানি বেসান্ত, ANNIBESANT, অ্যানি বেসান্ত। তো আমরা এবার কী লিখবো দেখো, এটা আমরা বায়োগ্রাফি লিখছি তো পাস্ট টেন্সে লিখতে হবে, ঠিক আছে। অ্যানি বেসান্ত দেখো ওয়াজ বোর্ন মানে জন্মগ্রহণ করেছেন। এবার এখান থেকে এই অংশটুকু আমরা কিন্তু দেখে দেখে লিখে দেবো, তাহলে কিন্তু আমাদের একটা সম্পূর্ণ বাক্য তৈরি হয়ে যাবে। দেখো অ্যানি বেসান্ত ওয়াজ বোর্ন অন 1st October 1847, ওকে, ইন লন্ডন। দেখো আমাদের একটি বাক্য আমরা এখানে লিখলাম যে অ্যানি বেসান্ত হচ্ছে লন্ডনে 1947 খ্রিস্টাব্দে 1 অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। এরপর কি, ফেমাস ব্রিটিশ রাইটার, তিনি একজন বিখ্যাত ব্রিটিশ লেখক ছিলেন। তো আমরা কি লিখবো, সি ওয়াজ a famous she was a famous ব্রিটিশ রাইটার। তো তিনি ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ রাইটার বা ব্রিটিশ লেখক। এরপর দেখো ওয়েল নন সোশ্যালিস্ট অ্যাক্টিভিটিস ফর দ্য রাইটস অফ ওমেন। তো এরপর আমরা কি লিখবো, সি ওয়াজ আ ওয়েল নন ওয়েল নন socialist, SOCIALIST, socialist. She was a well-known socialist and an activist, ACTIVIST, an activist for the rights of women, okay, rights of women, WOMEN, ওমেন স্পেলিংটা আমাদের ওকে, ঠিক আছে। তো দেখো আমরা কি লিখলাম, সি ওয়াজ মানে তিনি ছিলেন, ওয়েল নন মানে সুপরিচিত, সোশ্যালিস্ট মানে সমাজবিদ, অ্যান্ড অ্যান অ্যাক্টিভিস্ট এবং একজন কর্মী, অফ দ্য রাইটস অফ ওমেন মহিলাদের যে অধিকার প্রতিষ্ঠার একজন কর্মী ছিলেন তিনি। এরপর কি আছে দেখো, পার্টিসিপেটেড ইন ইন্ডিয়ান পলিটিক্স, তিনি ভারতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন। আমরা লিখবো SHC পার্টিসিপেটেড, participated in Indian politics, ভারতীয় রাজনীতিতে তিনি অংশগ্রহণ করেছিলেন। আর কি করেছিলেন, অ্যান্ড জয়েন্ট, এটা আমরা একসঙ্গে লিখে দিচ্ছি, and joined, JOINED, and joined the Indian National National Congress, এবং তিনি ভারতবর্ষের যে জাতীয় কংগ্রেস তাতে যোগদান করেছিলেন আর ভারতের রাজনীতিতে তিনি অংশগ্রহণ করেছিলেন। তো এরপর আমরা কি দেওয়া আছে, বিকেম দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1917। তো আমরা এখানটা কি লিখবো, যে she became, BECAME, became the first woman president of the Indian National Congress in 1917, 1917 খ্রিস্টাব্দে তিনি ভারতের যে ন্যাশনাল কংগ্রেস আর কি জাতীয় কংগ্রেসের একজন মহিলা সভাপতি হিসাবে তিনি একজন প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন, ওকে, এটা লিখলাম। এরপর তিনি মারা গিয়েছিলেন, ঠিক আছে। এই যে সালটা আমাদের দেওয়া আছে, তো আমরা শুধুমাত্র প্রথমে কি লিখবো, CSHE, দেখো সি পাস্ড অ্যাওয়ে, PASSED, পাস্ড অ্যাওয়ে, AWAY, সি পাস্ড অ্যাওয়ে অন 20th of September 1933 in Madras, okay, MADRAS, Madras, India। দেখো
আমরা এইগুলোর সাহায্যেই একটা প্যারাগ্রাফ কিন্তু লিখলাম খুব সহজে। প্রথমে সাবজেক্টগুলো যোগ করে দিয়ে বাকি যেগুলো ছিল অংশ সেগুলো আমরা শুধু বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এইটা আমরা কিন্তু খুব সংক্ষেপে লিখলাম, ওকে। ঠিক আছে, আমি খুব সহজে তোমাদের এই পয়েন্টগুলোর সাহায্যে তোমরা কীভাবে লিখবে শুধুমাত্র সাবজেক্টগুলোকে যুক্ত করে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। এখন নেক্সট ভিডিওতে আমরা তোমাদের যে লেসন 4 রয়েছে আর ডে ইন দ্য জু এটা আলোচনা করবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের এই ভিডিওতে আমরা তোমাদের 3 নম্বর লেসন যেটা ছিল অ্যাটম, সেটা সম্পূর্ণ পড়লাম বাংলা অর্থ সহ। তারপর এখানে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া ছিল বা এক্সারসাইজ ছিল সেগুলো সব কিন্তু আমরা উত্তর সহ আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।